ডেফিনেটলি এখন শেখ হাসিনা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো বলেছি যে সে নীতিনৈতিকতার কাছে হারুক বা রাজনৈতিক কৌশলের অবলম্বনেই সে করুক, এটা তো ঘটনা তো ঘটেছে। যখন তথ্য প্রমাণ দেওয়া হলো যে এরা এরা খুনি এবং এরা আপনার ঘরের লোক, তখন শেখ হাসিনার কি উপায় ছিল, কি করতে পারতো? তার যে অসহায়ত্ব ছিল, আমি তো বলেছি কোন কোন কারণগুলোতে হইতে পারতো, এটা আমার কাছে মনে হয়েছে এই কারণগুলোতে সে আসলে নির্বিকার ছিল। যে তার হয়তো মনে হয়েছে যে ওর যে গেছে গেছে, এটাকে আমি রাজনৈতিকভাবে ক্যাশও করতে পারবো। আর তোর এখন তোর বাপের বিচার করলি কি, তোর তো কোনো লাভ নাই, তুই মন্ত্রী বানাই, তুই কয়েক হাজার কোটি টাকা অর্জন কর, সেখান থেকে বড় একটা অংশ বিদেশে পাচার করে আরামায়েশে জীবনযাপন কর। এখন দর্শক, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কিছু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আবার কিছু হত্যাকাণ্ডের বিচার হয়নি। যেসব হত্যাকাণ্ডের বিচার হয়নি, মূলত সেসব হত্যাকাণ্ডের বিচার করা হয়নি বা চেষ্টাও ছিল না। আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 1975 সালে শেখ মুজিব যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয়েছে। অপরদিকে শাহ এম এস কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী, তার হত্যাকাণ্ডের বিচার হয়নি। সেই সঙ্গে আহসানুল্লাহ মাস্টার এমপি, গাজীপুর 2-এর সংসদ সদস্য, তারও হত্যাকাণ্ডের বিচার হয়নি। আসলে কেন বিচার হয়নি, কেন বিচার করা হয়নি, সেসব বিষয়ে আজকে আমরা কথা বলবো। সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ নজম ভাই। আকরাম, আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড দেশে বিদেশে বিভিন্ন সময় কিন্তু সংঘটিত হয়, তবে হত্যাকাণ্ড সংঘটিত হলে তার একটা বিচার কিন্তু হওয়া খুব প্রয়োজন, কারণ তা না হলে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেড়ে যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। এখন কথা হচ্ছে, শাহ এম এস কিবরিয়া, তিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের এরকম একজন নেতা, তার হত্যাকাণ্ডের বিচার কেন শেখ হাসিনা করলেন না? আপনি কিভাবে শুরু করবেন? শুরুটা যদি করতে চাই তাহলে বলতে হয় যে দেখেন, রাজনৈতিক হত্যাকাণ্ড আপনি যেমনটা বলছিলেন যে এটা কিন্তু নতুন কিছু না। এখন রাজনৈতিক হত্যাকাণ্ডকে যদি রাজনৈতিক দল নিজেরাই পরবর্তী সময়ে ক্যাশ করতে চায়, বা সেই রাজনৈতিক দলের লোকজনই আসলে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার জন্য বা ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য যদি সেই কিলিংয়ের সঙ্গে জড়িত থাকে, সেই ক্ষেত্রে দল চিন্তা করে যে যদি সঠিক বিচারটা হয় সেই ক্ষেত্রে আমার দল কতটা বিপাকে পড়ে যায়, বা আমার দলের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আসলে জড়িত থাকে বা তাদেরকে যদি আসলে আইনের আওতায় আনা হয় সেই ক্ষেত্রে দল কতটা চাপে পড়বে, বা সেই ব্যক্তিটা আসলে দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, নানান কিছু ব্যাপার কিন্তু জড়িত থাকে। এখন আমাদের যিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন শাহ এম এস কিবরিয়া, তিনি একজন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ। তিনি 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন সেই সময়, এবং তার সময় বলা হয়ে থাকে যে বাংলাদেশে যত এখন পর্যন্ত স্বাধীনতার পরে যে কয়েকজন সফল অর্থমন্ত্রী পেয়েছে বাংলাদেশ, তার মধ্যে শাহ এম এস কিবরিয়া একজন এবং বিএনপির এম সাইফুর রহমান একজন ছিলেন। তাদেরকে মানুষ কিন্তু তাদের কর্মের মাধ্যমে স্মরণ করে। এখন এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে যে ডক্টর শাহ এম এস কিবরিয়াকে হত্যা করা হলো, এর বিচার 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও হলো না, এবং উনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, আওয়ামী লীগের সময় মন্ত্রী ছিলেন। সেই মানুষটার হত্যাকাণ্ড হলো বাংলাদেশের মাটিতে এবং সেই মানুষটার বিচার হলো না। তার দল 16 বছর ক্ষমতায় ছিল, তার সন্তান এবং তার স্ত্রী বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, তারপরেও বিচারটা কেন হলো না, এটা তো নানান রহস্যের জন্ম দেয়। তো এই আলোচনাটা গত 16 বছর কিন্তু ছিল। অতি সম্প্রতি ডক্টর রেজা কিবরিয়া, শাহ এম এস কিবরিয়ার যিনি সন্তান, তিনি IMF এ কিন্তু চাকরি করতেন, তিনি একজন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ। উনি একদিন বলেছিলেন, আমি শুনেছিলাম যে ওনার কাছ থেকে, যে আমেরিকার সাবেক যে প্রেসিডেন্ট ওবামা, বারাক ওবামা কিন্তু তার বন্ধু। সেই পর্যায়ের একজন ব্যক্তি তার বাবার হত্যার বিচার কিন্তু পাননি, অথচ সেই দলটাই কিন্তু 16 বছর ক্ষমতায় ছিল। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য শেয়ার করেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে কারা জড়িত এবং এর পেছনে কি কি হয়েছে এবং কেন এর বিচারগুলো হয়নি। আসলে তিনি যেমনটা শুরুটা করেছিলেন যে তার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগেরই অনেক মানুষ জড়িত ছিল, এবং যেটা শেখ হাসিনা জানতেন। তিনি যখন তথ্য প্রমাণ সহ শেখ হাসিনার কাছে যান যে আমার বাবার হত্যার সঙ্গে সালমান এফ রহমান মূল মাস্টার মাইন্ড হিসেবে জড়িত, তাকে বিচারের আওতায় আনতে হবে, তখন শেখ হাসিনা বলেন যে এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, তুমি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে
কাজ করো, অর্থাৎ তাকে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের কাজ কিছু একটা তাকে করতে অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেই অফার গ্রহণ করেননি। তিনি বলেছেন যে আমার বাবার হত্যার বিচার আপনি পারলে করেন, না করলে আমার জন্য আপনার কিছু করার দরকার নেই। যদি আপনার আমার জন্য কিছু করতে ইচ্ছেই করে, সেক্ষেত্রে আপনি আমার বাবার হত্যার বিচার করেন, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এখন এই যে সালমান এফ রহমান, যিনি দরবেশ নামে পরিচিত, যিনি একজন ব্যাংক লুটেরা, যিনি একজন হচ্ছে আপনার শেয়ার মার্কেটের লুটেরা, একজন মাফিয়া, ব্যাংক মাফিয়া বলা হয় তাকে, সেই ব্যাংক মাফিয়ার সঙ্গে দ্বন্দ্বটা আসলে শাহ এম এস কিবরিয়ার কিভাবে হলো, এটা ছিল মূল ফ্যাক্ট। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 2001 পর্যন্ত, 1996 থেকে 2001 পর্যন্ত বাংলাদেশের যে সময়টা ছিল আওয়ামী লীগের, সেই সময় কিন্তু কৃষকদের জন্য একটা ঋণ কার্যক্রম শুরু করেছিল এই তৎকালীন অর্থ মন্ত্রণালয়। কৃষকদেরকে বিনা জামানতে ঋণ দেওয়া হতো, এবং এতে করে এইটার উপর ভিত্তি করে পরিসংখ্যান বলে যে বাংলাদেশের কৃষি অর্থনীতি অনেকটা গ্রো করছিল, এবং সেই ঋণ আদায় ছিল প্রায় 100%। অর্থাৎ কৃষকরা ব্যাংকের টাকা বা জনগণের টাকা মেরে খায়নি, যার কারণে কৃষি অর্থনীতি উন্নতি করছিল, এবং সেই ঋণের পরিমাণ ছোট ছোট অংশ ছিল, 2000-5000 টাকা থেকে এরকম 10,000 টাকা এরকম হতো। সেই ঋণ 100% কিন্তু আদায় হয়েছে। কিন্তু সালমান এফ রহমানের মতো ব্যাংক মাফিয়া যত ঋণ নিয়েছিল সেই সময়টাতে, তারা কিন্তু সেই ঋণটাকে আর ফেরত দেননি। অর্থাৎ সেই নিয়ে কিন্তু সালমান এফ রহমানের সঙ্গে ডক্টর এম এস কিবরিয়ার একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেটা ছিল ওনাকে হত্যা করার মূল পরিকল্পনা, যেমনটা ডক্টর রেজা কিবরিয়া শেয়ার করেছেন। তিনি বলেছেন যে এই ব্যাংক লুটেরাদের বিপক্ষেই যখন তার বাবা কথা বলেছেন, তখনই সালমানের গায়ে লাগে এবং তিনি পরিকল্পনা করেন এবং তাকে হত্যা করে ফেলেন। শুধু সালমান এফ রহমান জড়িত, বিষয়টা এরকম না। সেই হবিগঞ্জ এলাকার আরো 3 জন সংসদ সদস্যের নাম তিনি বলেছেন, আমি নামগুলো আপনাকে দেখে বলছি। সংসদ সদস্য আবু জহির, মজিদ খান এবং ডক্টর মুশফিক চৌধুরী, এই 3 জন এবং সালমান এফ রহমান, এরা 4 জন হচ্ছে মূল পরিকল্পনাকারী হিসেবে তারা কিলার গ্রুপ ভাড়া করে, এবং সেখানে একটা জনসভায় কিন্তু ডক্টর এম এস কিবরিয়াকে হত্যা করা হয়। এবং এরা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতা। এবং হ্যাঁ, আমি যাদের নাম বলেছি তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সংসদ সদস্য। এখন শেখ হাসিনার কাছে যখন তিনি গেলেন বিচারের দাবিতে, তখন শেখ হাসিনা দেখলেন যে সালমান এফ রহমান থেকে শুরু করে বাকি 3 জন সংসদ সদস্য কিন্তু আওয়ামী লীগের। এখন তাহলে শেখ হাসিনা বিচারটা কেন করেননি, প্রশ্ন উঠতে পারে। যে ব্যাপারটা হচ্ছে যে যাওয়ার সে তো গেছে। এখন যদি শেখ হাসিনা এদের হত্যার বিচার করতেন, তাহলে রাজনৈতিকভাবে তার দল অনেকটা চাপে পড়ত, বিরোধী দলগুলো এটাকে ক্যাশ করার চেষ্টা করত, এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এটার একটা চাপ তৈরি হতো যে তারা নিজেদের দলের লোকজনই নিজেদেরকে মেরে ফেলে। আকরাম, আপনি দেখেছেন যে 75-এ মুজিব হত্যার পরে কিন্তু আমরা সেই বিচার দেখেছি, হাসিনা সেটি করেছেন, কিন্তু এই বিচারটি কেন করলেন না? আবার পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেক তৎপরতা ছিল। রেজা কিবরিয়ার মা, তিনি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন তার স্বামীর হত্যাকাণ্ডের বিচারের জন্য। তো হাসিনা এটা দেখতে পারতেন না? হ্যাঁ, হাসিনা কেন বিচারটা করেননি, আমি আপনাকে হয়তো এর আগেও বলতেছিলাম যে, আমি যেমনটা আপনাকে আগে বলছিলাম যে কারা এই হত্যার সঙ্গে আসলে জড়িত, এর বেশ কয়েকটা কারণ থাকতে পারে। আমি আপনাকে একটু বলি, এখানে অনেকগুলো কারণে হতে পারে যে শেখ হাসিনা কেন বিচারটা করেননি। প্রথমত হতে পারে এই ব্যাপারটা যদি বাইরে আসতো, তাহলে তার দল একটা চাপে পড়তো। দলের 3 জন সংসদ সদস্য, দলের একজন ইনভেস্টর সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান, এবং তার বেশ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আওয়ামী লীগের জন্য রয়েছে, যেটা সবাই জানে। তো এখন এই 4 জন ব্যক্তিকে যদি আসলে বিচারের আওতায় আনা হতো, তাহলে দেখা যেত কি যে তার দল প্রশ্নের মুখোমুখি পড়ে যেত এবং বিরোধী দলগুলো তাকে চাপ দিত। যেহেতু বিরোধী দলের উপরেই মামলার ভুয়া তদন্তটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সময়, তো তখন যদি আবার এটা উল্টে আসতো, তখন এইরকম রাজনৈতিক ঘটনাটা আরো জটিল হয়ে যেতে পারতো। তখন বিরোধী দলগুলো বলতে পারতো বা আসামি পক্ষ বলতো, যেসব ভুয়া তদন্তের মাধ্যমে যাদেরকে আসামি করা হয়েছে, তারা হয়তো বলতো, তারা তো বলতোই যে তাহলে শেখ হাসিনার দলের মধ্যেই ঘাপটি মেরে খুনিরা বসেছিল, এবং শেখ হাসিনা খামাকা আমাদেরকে হচ্ছে বিচারের নামে হয়রানি করেছে। এইটা একটা কারণ হতে পারে, যার কারণে হয়তো শেখ হাসিনা এই বিচারের দিকে আগ্রহ দেখায়নি। দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে যে নির্বাচনের মাঠে দলের যে ভোট চাওয়ার জন্য কিছু ঘটনাকে সামনে বারবার তুলে আনতে হয়, এগুলোকে রাজনীতিতে ক্যাশ করতে হয় এগুলোকে। যেমন ধরেন, গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল আহসানুল্লাহ মাস্টার, অসম্ভব জনপ্রিয়।
তাকে হত্যা করা হয়েছে। তো যখন সেখানে যাওয়া হয় বা সেখানে ভোট চাওয়া হয়, তখন আহসানুল্লাহ মাস্টারের যে হত্যাটা তা কারা করেছে, স্বাভাবিকভাবে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হয়, তারা হত্যা করেছে, তো এখন আমাদেরকে ভোট দেন, আমাদের নেতাকে মেরে ফেলা হয়। এর পাশাপাশি ধরেন হবিগঞ্জে যদি যেত রেজা কিবরিয়ার যিনি বাবা ডক্টর AMS কিবরিয়া, তো সাবেক অর্থমন্ত্রী, যিনি বারবার ভোট চাওয়ার জন্য এটাকে ক্যাশ করতো যে দেখেন আমার নেতাকে হত্যা করা হয়েছে, এভাবে পাবলিক ডোমিনে হত্যা করা হয়েছে, তাকে পাবলিক প্লেসে হত্যা করা হয়েছে, তাকে তার বিচার কিন্তু আমরা করতে পারছি না, খনিদের আমরা তালিকা করেছি, দেখেন এরা এই দলের কিন্তু খনিটা। এটাকে আবার প্রতিপক্ষকে চাপে রাখা, বিরোধী দলটাকে চাপে রাখার জন্য, আবার দলের লোকজনকে আর উজ্জীবিত করার জন্য, তো সিম্পেথি আদায় করার জন্য এই বিচারটা হয়তো করা হয়নি। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যেটা আমার কাছে মনে হয় যে দেখেন যদি এই হত্যাকাণ্ডের বিচারটা আসলে হতো, সেই ক্ষেত্রে কি কি হতে পারতো। সেই ক্ষেত্রে দেখেন কি কি হতে পারতো, যে এটা যখন শুরু হইতো তখন একটা দলীয় কোন্দল তৈরি হইতো, ইন হাউস দলের ভেতর একটা কোন্দল তৈরি হতে পারতো। আবার ধরেন এর পাশাপাশি আরো যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা বা সেন্ট্রালের যারা লিডার ছিল, তারা প্রত্যেকে কিন্তু বিচারের দাবিতে আবার শেখ হাসিনার কাছে আসতো, যে তাহলে যেহেতু শাহ AMS কিবরিয়ার বিচার হয়েছে, তাহলে আমার বাবার রাসেল যদি আসতো গাজীপুর থেকে, সাবেক যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, সে এসে বলতো তাহলে ডক্টর আহসানুল্লাহ মাস্টারের হত্যার বিচার করা হোক, বা জেলা পর্যায়ে অনেক নেতাকে হত্যা করা হয়েছে সে সময়টাতে, তাদের হত্যার বিচার করা হোক। তো এইটা করতে গেলে হয়তো কি যে সরকারকে বা ওই রাজনৈতিক দলটাকে আসলে ওই দিকে আরেকটা বড় ধরনের মনোযোগ দিতে হইতে পারতো। যেহেতু সালমান এফ রহমান কিবরিয়া হত্যার সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের 3 জন সংসদ সদস্য জড়িত একটা ঘটনাতেই, এমনটাও তো হইতে পারতো যে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে যেত, যে এই আহসানুল্লাহ মাস্টার হত্যার সঙ্গে হইতে পারতো গাজীপুরের যে মেয়র প্রার্থী ছিল আজমতুল্লাহ, তার নাম চলে আসতে পারতো, বা সবচেয়ে জনপ্রিয় যে জাহাঙ্গীর মেয়রের নাম চলে আসতে পারতো, যে সে হয়তো এটার সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেখানে স্থানীয় জেলার নেতা বা উপজেলার নেতা বা এরকম ঢাকার বড় বড় কোনো নেতা হয়তো বা জড়িত থাকতে পারে, এরকম নাম যদি চলে আসতো, তখন হয়তো কি কেঁচো খুঁজতে গিয়ে আসলে সাপ বের হয়ে চলে আসতো, তখন দল ব্যাপকভাবে রাজনৈতিক চাপে পড়ে যেত। তো শেখ হাসিনা ওইদিকে যাননি, সেফ খেলেছেন তিনি, সেফ খেলে ডিফেন্স খেলে তিনি বলেছেন যে ঠিক আছে, তোর বাবা মারা গেছে, আমারও তো বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে বিনিময়ে আমি প্রধানমন্ত্রী হয়েছি, তো তোর বাবা মারা গেছে তুই মন্ত্রী হ, অসুবিধা তো নাই, এটাকে ক্যাশ কর, যা হয়েছে আমার বাবার বিচার হয়েছে সেটা অন্য জিনিস, তো আমি তো প্রধানমন্ত্রী, আমার বাবা এই দেশ নিয়ে আসছে। শেখ হাসিনার বক্তব্যটা এরকম যে রেজা কিবরিয়া কেন আপোষ করলেন না? তিনি, সবাই তো আপোষ করে না, সবাই তো রাসেল না। রেজা কিবরিয়া যিনি IMF এ চাকরি করতেন ভালো পজিশনে এবং বিশ্বের স্বনামধন্য অর্থনীতিবিদদের মধ্যে তিনি একজন, তো তিনি কেন এটা করতে যাবেন, বা তার আসলে হারানোর কিছু নাই, অর্জন করারও কিছু নাই। রেজা কিবরিয়া এজ আ ব্র্যান্ড। সোহেল তাজ কেন করেনি? সোহেল তাজ চাইলে অনেক আরো ভালো মন্ত্রণালয় নিতে পারতো, আওয়ামী লীগের আরো ভালো পদ পদবি নিতে পারতো, কেন করেনি? আসলে আকরাম, যে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া এটা চারটিখানি বিষয়, এটা সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না ভাই। এখন মূল ফ্যাক্টটা হচ্ছে যে শেখ হাসিনা এর বিচারটা করতে চায়নি, করতে গেলে এই যে কারণগুলো আমি যে কারণগুলো আমি আপনাকে বলছিলাম যে এই কারণে করেনি, বা দলীয় কোন্দল থাকতে পারতো, দলীয় অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারতো, বিরোধী দলগুলোকে যখন চাপে রাখার জন্য সেই দলগুলো থেকে যাদেরকে আসামি করা হয়েছে, ভুয়া আসামি, সেই আসামিগুলোর পক্ষ থেকে আবার একটা চাপ আসতো যে আমাদেরকে কেন খামাকা হয়রানি করা হলো। তো সবকিছু মিলিয়ে শেখ হাসিনা মনে হয়েছে আমার সেফ জোন হচ্ছে, বিচার হওয়ার দরকার নেই, যে যেভাবে আছে থাকুক, তোমরা একটু সুবিধা নিয়ে নাও। শেখ হাসিনা কি কখনো বিচার করতে চেয়েছে? শেখ হাসিনা বিচার করতে নিশ্চয়ই চেয়েছে, চাইনি বিষয়টা এরকম না, বিচার হোক। আমার সেট আপের যে পুলিশ যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, যেভাবে বলে দেওয়া হয়েছে, যেভাবে তারা তদন্ত করেছে, সেই তদন্তর রিপোর্ট এসেছে, সেখানে চার্জশিট গঠন করা হয়েছে, সেই চার্জশিটে যারা আসছে তাদের বিচার করতে শেখ হাসিনা চেয়েছিলেন। রেজা কিবরিয়া যেটা বলেছে যে আমি সেটাকে ডিনাই করেছি, কারণ আমি চেয়েছি যে নিরীহ লোকদের কেন বিচার হবে, যারা আসল কালপিট তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, আমি নিরীহ লোকদেরকে কেন বিচারের আওতায় আনতে যাবো আমার বাবার হত্যার জন্য। যার কারণে কিন্তু বিচারটা এই 16 বছরে শেখ হাসিনা সরকার করতে পারেনি, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে চাওয়া হয়নি যে না আমরা এইরকম একটা বিচার আমরা চাই না, ম্যানিপুলেট করে বিচার আমরা চাই না, আমরা সঠিক বিচার চাই, আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, সালমান এফ রহমান জড়িত, অমুক অমুক জড়িত, আপনি পারলে ওদের বিচার করেন, নিরীহ লোকদের বিচার করে এই তামাশা করার আমাদের সঙ্গে কোনো দরকার নেই। আকরাম, এই যে আপনি আলোচনা করছিলেন, রেজা কিবরিয়ার কথা বলছিলেন, সোহেল তাজের কথা বলছিলেন,
বাংলাদেশে যারা প্রথিতযশা পরিবার, এই দুটো পরিবার তো অবশ্যই বলতে হবে, বা শেখ পরিবারকেও ধরা হতো, এখন যদিও অনেক ঘৃণিত বা নিন্দিত, আপনি যেটাই বলেন। তো হাসিনা তো এদের কাছে হেরে গেল, মানবিকতার কাছে, নীতির কাছে, নৈতিকতার কাছে। ডেফিনেটলি এখন শেখ হাসিনা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো বলেছি যে সে নীতি নৈতিকতার কাছে হারুক বা রাজনৈতিক কৌশলের অবলম্বনেই সে করুক, এটা তো ঘটনা তো ঘটেছে। যখন তথ্য প্রমাণ দেওয়া হলো যে এরা খুনি এবং এরা আপনার ঘরের লোক, তখন শেখ হাসিনার কি উপায় ছিল, কি করতে পারত? তার যে অসহায়ত্ব ছিল, আমি তো বলেছি কোন কোন কারণগুলোতে হইতে পারতো, এটা আমার কাছে মনে হয়েছে এই কারণগুলোতে সে আসলে নির্বিকার ছিল। যে তার হয়তো মনে হয়েছে যে ওর যে গেছে গেছে, এটাকে আমি রাজনৈতিকভাবে ক্যাশও করতে পারবো, আর তোর এখন তোর বাপের বিচার করলি কি, তোর তো কোনো লাভ নাই, তুই মন্ত্রী বানাই, তুই কয়েক হাজার কোটি টাকা অর্জন কর, সেখান থেকে বড় একটা অংশ বিদেশে পাচার করে আরামায়েশে জীবনযাপন কর। এখন বিষয় হচ্ছে যে আপনার সালমান এফ রহমান এখন কিন্তু জেলে বন্দী আছেন, হাসিনা নেই। তো সেক্ষেত্রে এখন এটার বিচারিক প্রক্রিয়া কি হতে তিনি পারে? বলেছেন, রেজা কিবরিয়া বলেছে যে দেখেন, আপনার এই সরকারের উদ্দেশ্যে বলেছে, প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেছেন যে দেখেন, যেহেতু আপনারা একটা বিপ্লবের মাধ্যমে আসছেন এবং বিপ্লবের মূল টার্গেটটাই ছিল যে গত 15-16 বছরে এদেশের মানুষের বড় একটা অংশ কিন্তু প্রাণ খুলে কোনো কথা বলতে পারেনি, তাদের দাবি তারা উত্থাপন করতে পারেননি, যার কারণে তিনি রেজা কিবরিয়া কিন্তু 16 বছর, এই গত 16.5 বছরে কিন্তু এই নামগুলো কিন্তু মিডিয়াতে তিনি বলতে পারেননি। সালমান এফ রহমানের বিরুদ্ধে নাম বলতে গেলে হয়তো তিনি আসলে নিখোঁজ হয়ে গুম হয়ে যেতেন যে কোনো মুহূর্তে, যার কারণে তিনি বলতে পারেননি। এখন রেজা কিবরিয়া যে বক্তব্য তিনি বলেছেন যে তার বাবার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত সেই তথ্য প্রমাণ যথেষ্ট তাদের কাছে রয়েছে, সেই তথ্য প্রমাণগুলো তিনি সরকারকে দিতে চান। এবং তিনি এটা বলেছেন যে যাদেরকে আসলে তালিকাভুক্ত আসামি হিসেবে, কিবরিয়ার হত্যাকারী হিসেবে পুলিশ চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত করেছে, তারা প্রত্যেকে নির্দোষ, হয়তো 2-1জন সঙ্গে জড়িত থাকতে পারে, কিন্তু তারা অনেকেই নির্দোষ। তো নির্দোষদের বিচার যদি আমি চাইতাম, সেই ক্ষেত্রে তো গত 16 বছরের মধ্যে আমি করতে পারতাম। তিনি চাচ্ছেন প্রকৃত যারা অপরাধী তাদের বিচার হোক, এবং এই সরকার যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চালু রেখেছে, তার দাবি হচ্ছে যে দেশের সাবেক একজন অর্থমন্ত্রী, সফল অর্থমন্ত্রী, তার হত্যাকাণ্ডের বিচার দেশে হচ্ছে না। এখন এই মোক্ষম সময় সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন যে এই সরকার যেন আসলে রেজা কিবরিয়ার বাবা, যিনি শাহ এম এস কিবরিয়ার হত্যার বিচার করে। তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তারা সেগুলো দিয়ে সরকারকে সহযোগিতা করতে চায়। তিনি তার বাবার হত্যার বিচার চেয়েছেন। আকরাম, আমরা শাহ এম এস কিবরিয়ার বিচারের, হত্যাকাণ্ডের বিচারের সাথে সাথে বাংলাদেশের যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক, এটি চাচ্ছি। জি নিশ্চয়ই। আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বিচারহীনতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাজনীতি হবে সুষ্ঠু, সুন্দর এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে রাজনীতিবিদরা এগিয়ে আসবে। আমি আমার পিতার হত্যাকাণ্ডের বিচার করব, অন্যের পিতা হত্যাকাণ্ডের শিকার হলে সেটার বিচার করব না, এমনটি হতে পারে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।